ভারতের এক রেল লাইনে যে লাশ কাটা পড়েছিল সে রাতেই ফিরে এসেছিল নিজের বাড়িতে, দরজায় কড়া নেড়ে। আর এক অতৃপ্ত ডাইনি, যার মৃত্যুর পরেও পুরো গ্রাম ৩ বছর ধরে ঘুমাতে পারেনি। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড ১৬৭তে আপনাদের স্বাগতম। ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯টা বাজে। রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর। সেই আসর যেখানে শহরের শেষ আলোটুকু নিভে যায়, রাস্তার কোলাহল স্তব্ধ হয়ে আসে, আর শুরু হয় এমন সব ঘটনার বিবরণ যা শুনলে আপনার বুকের ভেতরে একটা অদ্ভুত শীতল স্রোত নেমে আসবে। গলার কাছে কি একটা এসে আটকে যাবে, আর ঘরের দরজার দিকে একবার চোখ যাবে যদি কেউ কড়া নাড়ে। কিন্তু কড়া নাড়ার শব্দটা যদি চেনা কারো না হয়, যদি যার কড়া নাড়ার কথা নয় সে নাড়ে, আজকের রাতে সেই প্রশ্নটাই আপনার বুকের ভেতরে গেঁথে দিতে এসেছি। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডের লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড ১৬৭র প্রথম ঘটনা, ট্রেনে কাটা পড়া লাশের ফিরে আসার ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুব্রত নন্দী। সুব্রত ঝাড়খণ্ডের ধানবাদ জেলার বাসিন্দা, বয়স তার ৩২। পেশায় তিনি একটি বেসরকারি কয়লা কোম্পানিতে অ্যাকাউন্টসের কাজ করেন। ধানবাদ মানেই কয়লার শহর, ট্রেনের শহর। এখানে প্রতিদিন অসংখ্য ট্রেন চলে, মাল ট্রেন, যাত্রীবাহী ট্রেন। ট্রেনের শব্দ এখানকার মানুষের ঘুমের সঙ্গী। কিন্তু সুব্রত বলেছেন, ২০২৪ সালের শেষ দিকের একটি রাতের পর থেকে ট্রেনের হুইসেলের শব্দ তার কানে আর আগের মতো লাগে না। মনে হয় সেই শব্দের ভেতরে আরেকটা শব্দ লুকিয়ে আছে, একটা ডাকের মতো, একটা ফেরার মতো। অসংখ্য ধন্যবাদ সুব্রতকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সুব্রতর ভাষায় বলছি। ২০২৪ সালের নভেম্বর মাসের শেষ দিকের কথা। শীত তখন সবে পড়তে শুরু করেছে ঝাড়খণ্ডে। ধানবাদের কাছে একটা ছোট্ট রেলওয়ে কোয়ার্টার এলাকা আছে, সেখানে বেশিরভাগ রেলওয়ের কর্মীরাই থাকেন। আমার মামা নিত্যানন্দ নন্দী সেই কোয়ার্টার এলাকায় থাকতেন। রেলওয়ের লোকো পাইলট ছিলেন তিনি, অর্থাৎ ট্রেন চালানো তার পেশা। বছর ২৫ ধরে ট্রেন চালিয়েছেন। অবসর নিয়েছিলেন বছর ২ আগে। মামার সাথে থাকতেন মামিমা আর তাদের এক ছেলে, আমার বয়সী পরেশ, আমার ছোটবেলার বন্ধু। একসাথে পড়েছি, একসাথে বড় হয়েছি। নভেম্বরের সেই রাতে পরেশ আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলল, দাদা, বাবা মারা গেছেন। প্রথমে ভাবলাম কোনো অসুস্থতা, মামার হার্টের সমস্যা ছিল, কিন্তু পরেশ বলল ট্রেনে কাটা পড়েছেন। কথাটা শুনে কিছুক্ষণ আমার গলা বন্ধ হয়ে গেল। একজন মানুষ যে সারা জীবন ট্রেন চালিয়েছেন, সেই মানুষ ট্রেনে কাটা পড়লেন, কিভাবে সম্ভব? পরে জানলাম মামা সেদিন সন্ধ্যায় বাজারে গিয়েছিলেন। ফেরার পথে একটা ক্রসিং পার হচ্ছিলেন। সন্ধ্যার আলো তখন প্রায় নেই, আর সেই সময় একটা মালগাড়ি এসেছিল। কোনো হুইসেল ছিল না, বা ছিল কিন্তু মামা শুনতে পাননি। বয়সের কারণে কানের সমস্যা ছিল। রেল লাইনের উপরে মামার দেহ পাওয়া গেল। আমি সেই রাতেই ধানবাদ রওনা হলাম। পৌঁছলাম রাত 12:30টার দিকে। পরেশদের বাড়িতে ঢুকে দেখলাম মামিমা কার্যত জ্ঞান হারানো অবস্থায় আছেন। প্রতিবেশীরা অনেকে এসেছেন। মামার দেহ তখনও পুলিশের কাছে, কারণ দুর্ঘটনাজনিত মৃত্যুতে পোস্টমর্টেম হওয়ার নিয়ম। পরেশ আমার সাথে কথা বলছিল, কিন্তু ঠিকমতো কথা বলার অবস্থায় নেই। শোক আর ধাক্কায় একদম ভেঙে পড়েছে ছেলেটা। সেই রাতে আমি পরেশের পাশে বসে রইলাম। রাত প্রায় 2:30। বাড়ির সবাই একটু শান্ত হয়েছে, কেউ ঘুমায়নি, কিন্তু শোকের প্রথম ধাক্কাটা একটু সামলে নিয়েছে। প্রতিবেশীরা যে যার ঘরে ফিরে গেছেন। মামিমাকে ঘরে শুইয়ে দেওয়া হয়েছে। পরেশ বাইরের ঘরে বসে আছে, আমিও পাশে। তখন দরজায় কড়া নাড়ার শব্দ হলো। রাত 2:30টাতে কড়া নাড়ছে কে? পরেশ উঠে দরজার দিকে গেল। আমিও উঠলাম। পরেশ দরজা খোলার আগে জিজ্ঞেস করল, কে? বাইরে কোনো জবাব নেই। পরেশ আবার জিজ্ঞেস করল, আবার জবাব নেই। পরেশ দরজা খুলল।
বাইরে কেউ নেই, খোলা রাত, ঠান্ডা হাওয়া, বাইরের আলোতে রাস্তাটা দেখা যাচ্ছে ফাঁকা। পরেশ বলল, বাচ্চারা মজা করেছে হয়তো, কিন্তু রাত 2:30টাতে বাচ্চারা কড়া নাড়বে? আমি বললাম, ছেড়ে দে। দরজা বন্ধ করলাম। 5 মিনিটও হয়নি, আবার কড়া নাড়ার শব্দ। এবার পরেশ একটু থামল, আমার দিকে তাকালো, আমিও তার দিকে তাকালাম। এই রাতে এই বাড়িতে শোক চলছে, এই সময় কে আবার কড়া নাড়ছে? পরেশ এবার নিজে গিয়ে দরজা খুলল, আর সেই মুহূর্তে পরেশের মুখের রংটা আমি দেখলাম। সে হঠাৎ পাথর হয়ে গেল। আমিও এগিয়ে গেলাম। দরজার বাইরে কেউ নেই, কিন্তু দরজার সামনের মাটিতে কাদা ছিল না সেখানে, কারণ সেদিন সারাদিন রোদ ছিল, মাটি শুকনো। সেই শুকনো মাটিতে একটা পায়ের ছাপ, একটা মাত্র, বাম পায়ের, পরিষ্কার। আমি ভালো করে দেখলাম, ছাপটা একজন মানুষের পায়ের, মামার সাইজের জুতোর ছাপ মতো। পরেশ সেই ছাপটার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, পরেশ? পরেশ কথা বলল না। আমি দরজা বন্ধ করলাম। পরেশ এসে আমার কাছে বসল, তার হাত কাঁপছে। সে বলল, দাদা, বাবার বাম পায়ের জুতোটা ট্রেনের কাছে পাওয়া গিয়েছিল, ডানটা কোথায় গেছে জানা নেই, কিন্তু বাম পায়ের ছাপ। পরেশ আর কথা শেষ করতে পারল না। বাইরে সেই একটা মাত্র ছাপ, বাম পায়ের। সেই রাতে আমরা দুজনে পাশাপাশি বসে থাকলাম, আর ঘুমানোর কথা মাথায় এলো না। পরের দিন সকালে মামার দেহ বাড়িতে আনা হলো। দেখলাম মামার বাম পায়ে জুতো আছে, ডান পায়ে নেই। হাসপাতাল বলেছে দুর্ঘটনার সময় ডান পায়ের জুতো কোথাও চলে গেছে। সৎকারের কাজ হলো, মামাকে শেষবারের মতো বিদায় দিলাম। আমি ধানবাদে পরের 2 দিন থেকে তারপর ফিরে এলাম, কিন্তু যাওয়ার আগে পরেশ আমাকে একটা কথা বলল, দাদা, শেষ রাতে, মানে আমার ফেরার আগের রাতে, রাত 3টের দিকে আমি একটা শব্দ শুনেছি। আমি বললাম, কিসের শব্দ? পরেশ বলল, মায়ের ঘর থেকে কথা বলার শব্দ, দুজনের কথা বলার শব্দ। মামিমা কি কারো সাথে ফোনে কথা বলছিলেন? না, মা ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে কথা বলছিলেন, কিন্তু আরেকটা গলার শব্দও ছিল। কোন গলা? পরেশ চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, বাবার গলার মতো। আমি কথা বললাম না। পরেশ বলল, আমি দরজার কাছে গিয়েছিলাম, দাঁড়িয়ে শুনলাম মায়ের গলা শোনা যাচ্ছে, ঘুমের মধ্যে কথা বলছে, আর অন্য গলাটা স্পষ্ট না, কিন্তু একটা পুরুষের গলা, নিচু, ধীর। মা কাঁদছেন ঘুমের মধ্যে, আর সেই গলাটা যেন সান্ত্বনা দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, তুই দরজা খুলেছিলি? পরেশ বলল, না। কেন? পরেশ বলল, ভয় পেয়েছিলাম, যদি সত্যিই বাবা হন তাহলে দরজা খুলে বাধা দিতে চাইনি, আর যদি না হন তাহলে। পরেশ বাক্যটা শেষ করল না। সেই রাতে মামিমা ঘুমের মধ্যে কি দেখেছিলেন, পরের দিন সকালে তাকে জিজ্ঞেস করা হলো। মামিমা বললেন, স্বপ্ন দেখেছি, তোমার বাবা এসেছিলেন, বলেছেন চিন্তা করিস না, ভালো আছি, বলেছেন পরেশকে দেখিস। তারপর একটু থামলেন, বললেন, কিন্তু স্বপ্নে একটা জিনিস অদ্ভুত লেগেছে, তোমার বাবার ডান পায়ে জুতো ছিল না। পরেশ আমার দিকে তাকালো, আমিও তার দিকে। এরপরে আরও কিছু ঘটনার কথা বলি। সৎকারের পরে প্রায় 10 দিন পেরিয়ে গেছে। আমি ধানবাদে নেই, নিজের বাড়িতে ফিরে এসেছি। একদিন রাতে পরেশ ফোন করল। ফোনে বলল, দাদা, কাল রাতে বাবার ঘরে একটা জিনিস পেয়েছি। কি? একটা জুতো। আমি থামলাম, কোনটা? পরেশ বলল, ডান পায়ের, বাবার সেই ডান পায়ের জুতো যেটা দুর্ঘটনার পরে পাওয়া যায়নি, সেটা বাবার ঘরের কোণে পাওয়া গেছে, পরিষ্কার, কোনো ময়লা নেই, কাদা নেই। আমি কথা বলতে পারলাম না। পরেশ বলল, দাদা, এটা কি সম্ভব? আমি জানি না এটা কিভাবে সম্ভব। জানি না সেই রাতে কে দরজায় কড়া নেড়েছিল, জানি না মামিমার স্বপ্নে আসা সেই মানুষটা কে ছিলেন, কেন তার ডান পায়ে জুতো ছিল না। কিন্তু একটা কথা জানি, কিছু মানুষ এত সহজে চলে যায় না। আকস্মিক অপ্রস্তুত বিদায়ের পরেও তারা একবার ফিরে আসে, প্রিয়জনকে আশ্বস্ত করতে, কিছু অসমাপ্ত কথা শেষ করতে, বা হয়তো শুধু একটু দেখতে। মামার ডান পায়ের জুতোটা এখন পরেশের কাছে আছে, মামার পুরনো জুতোর র্যাকে রাখা, বাম পায়ের জুতোর পাশে। জুটি আবার পূর্ণ হয়েছে, কিন্তু সেই রাতে দরজায় বাইরে যে মাটিতে ছাপ ছিল
বাম পায়ের একটা মাত্র ছাপ, সেটা পরের দিন সকালে আর ছিল না। মাটি পরিষ্কার, যেন কেউ কখনো আসেনি। কিন্তু পরেশ আর আমি দুজনেই দেখেছিলাম। সুব্রত শেষে একটাই কথা বলেছিল, ভাই, আমি বিশ্বাস করি মামা একবার ফিরে এসেছিলেন বিদায় নিতে। কারণ এত আকস্মিকভাবে চলে গিয়েছিলেন, নিজেও প্রস্তুত ছিলেন না, পরিবারকেও বলার সুযোগ পাননি। যে মানুষ 25 বছর ট্রেন চালিয়েছেন, তিনি নিজেই একদিন ট্রেনের নিচে গেলেন। এই যন্ত্রণা নিয়ে কি সহজে চলে যাওয়া যায়? তাই একবার ফিরে এসেছিলেন, দরজায় কড়া নেড়েছিলেন। আমরা খুলিনি, কিন্তু মা ঘুমের মধ্যে পেয়েছিলেন তাকে। স্বপ্নে বা বাস্তবে কি পার্থক্য? মায়ের কান্না থেমেছিল সেই রাতে। এই ছিল আজকের প্রথম ঘটনা। শ্রোতা বন্ধুরা, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আজকের দ্বিতীয় ঘটনা নিয়ে আমরা যাব ভারতের উত্তর পূর্বের প্রান্তিক এক এলাকায়, অরুণাচল প্রদেশের গভীর পাহাড়ি গ্রামে, যেখানে এক অতৃপ্ত ডাইনির মৃত্যুর পরেও 3 বছর ধরে গোটা গ্রাম ঘুমাতে পারেনি। একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আর যে রাতে সে সবচেয়ে বেশি রেগেছিল, সেই রাতে 5টি বাড়ির ছাদ একসাথে জ্বলে উঠেছিল। দ্বিতীয় ঘটনা, অতৃপ্ত ডাইনির তাণ্ডবের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মলয় দেবনাথ। মলয় অরুণাচল প্রদেশে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। পরিবার অনেক আগে সেখানে গিয়ে থিত হয়েছে। প্রত্যন্ত পাহাড়ি এলাকায় কাজ করতে করতে তিনি অনেক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছেন। কিন্তু অরুণাচলের ইটানগর থেকে প্রায় 100 কিলোমিটার ভেতরে একটি গ্রামে যা ঘটেছিল, সেটা তার সমস্ত অভিজ্ঞতাকে ছাপিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ মলয়কে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি মলয়ের ভাষায় বলছি। 2022-এর শেষের দিক থেকে 2025-এর শুরু পর্যন্ত এই দীর্ঘ সময়টা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত সময়। কারণ এই সময়টায় আমি সেই গ্রামের পাশে ছিলাম, সেই ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি, আর শেষ পর্যন্ত সেই রহস্যের একটা শেষ দেখেছি। যদিও শেষ বলতে পারা যায় কিনা জানি না। অরুণাচল প্রদেশের সেই এলাকার নাম বলবো না, গ্রামটার নামও বলবো না। শুধু বলবো এটা ইটানগর থেকে অনেক ভেতরে, পাহাড়ের উপরে, যেখানে পৌঁছতে গেলে প্রথমে গাড়িতে, তারপর পায়ে হেঁটে কয়েক ঘন্টা লাগে। ওই গ্রামের মানুষরা বড় উপজাতির। তাদের নিজস্ব সংস্কৃতি আছে, বিশ্বাস আছে, ভাষা আছে। আমি সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে ওই এলাকায় কাজ করতাম। মাসে 2-3 বার ওই দিকে যেতে হতো স্বাস্থ্য পরীক্ষার কাজে। সেই গ্রামে একজন বৃদ্ধা ছিলেন, নাম বলবো না, তবে গ্রামের মানুষরা তাকে পিকো মাই বলে ডাকত, অর্থাৎ বুড়িমা। বয়স 80-র বেশি, অনেক বছর ধরে গ্রামে আছেন। কিন্তু গ্রামের মানুষরা তাকে ভয় পায়, তাকে সমীহ করে। আমাকে প্রথমবার ওই গ্রামে নিয়ে গিয়েছিল স্থানীয় সহকর্মী সোমেন অরুণাচলী, সেখানকার ভাষা জানে। একবার সে আমাকে বলল, ওই বুড়িকে জ্বালাবেন না, কিছু দেখলেও মন্তব্য করবেন না। আমি জিজ্ঞেস করলাম, কেন? সোমেন বলল, গ্রামের মানুষ বিশ্বাস করে সে ডাইনি, তবে ভালো ডাইনি, গ্রামকে রক্ষা করে। কিন্তু বয়সের সাথে সে অদ্ভুত হয়ে গেছে। এখন মাঝে মাঝে রাগারাগি করে, মানুষ মন্দ চাইলে সে বুঝতে পারে। আমি এটাকে তখন স্থানীয় কুসংস্কার ভেবে মাথা থেকে সরিয়ে রেখেছিলাম। 2022-এর ডিসেম্বরে পিকো মাই মারা গেলেন। মৃত্যুর সময় তিনি একটা কথা বলেছিলেন, সোমেন পরে আমাকে অনুবাদ করে জানালো। বলেছিলেন, আমি যাচ্ছি, কিন্তু যেতে পারবো না। গ্রামে কয়েকজন আছে যারা আমার ক্ষতি করেছে, তাদের জবাব না নিয়ে আমি মাটি হব না। গ্রামে সেই কথাটা শুনে একটা আতঙ্ক নামল। পিকো মাইয়ের শেষকৃত্য হলো, মাটি দেওয়া হলো। কিন্তু সমস্যা শুরু হলো তার মাত্র 7 দিন পরে। প্রথম ঘটনা ঘটল গ্রামের উত্তর প্রান্তের একটা বাড়িতে। সেই বাড়ির গৃহস্থ, আমি তাকে দেখেছিলাম, 50 ঊর্ধ্ব সুঠাম মানুষ। একদিন সকালে ঘুম থেকে উঠতে পারলেন না, গা জ্বর, হাতে পায়ে ব্যথা, মাথা ঘুরছে, কিন্তু কোনো শারীরিক কারণ পাওয়া গেল না। আমি স্বাস্থ্যকেন্দ্র থেকে গিয়ে পরীক্ষা করলাম। রক্তচাপ স্বাভাবিক, তাপমাত্রা একটু বেশি,
তবে বিপজ্জনক নয়, অন্য কিছু নেই। 3 দিনে তিনি ঠিক হয়ে গেলেন। কিন্তু ঠিক হওয়ার পরে তিনি আমাকে ডেকে বললেন, সোমেন অনুবাদ করল, প্রতি রাতে একটা ছায়া আসে আমার ঘরে, দাঁড়িয়ে থাকে, দেখি কিন্তু সরাতে পারি না। আমি বললাম, স্বপ্ন হয়তো? তিনি বললেন, না, ঘুমোইনি তখনও। এই ঘটনাকে আমি তখনও একা মানুষের মানসিক চাপের ফল মনে করেছিলাম। দ্বিতীয় ঘটনা ঘটল আরও 10 দিন পরে গ্রামের ভেতরের একটা বাড়িতে। সেই বাড়ির ছেলেটি বয়স 12-13 হঠাৎ একদিন বিকেলে অদ্ভুত আচরণ শুরু করল। পাথরের ওপরে বসে বিড়বিড় করছে, মা ডাকলে সাড়া দিচ্ছে না, খাচ্ছে না, ঘুমোচ্ছে না। গ্রামের কিছু মানুষ বলছে পিকো মাই পাঠিয়েছে। আমি গিয়ে ছেলেটাকে দেখলাম। বাহ্যিকভাবে শরীর ঠিকঠাক, কিন্তু চোখ দুটো অদ্ভুত, একটু ঘোলা, যেন দূরে তাকিয়ে আছে। 3 দিন পরে ছেলেটা আবার স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। ছেলেটাকে জিজ্ঞেস করা হলো কি হয়েছিল। ছেলেটা বলল, একটা বুড়ি এসেছিল, বলেছিল তোর বাবাকে বলিস পিকো মাই ভোলেনি। সোমেন এই কথাটা আমাকে অনুবাদ করার পরে আমাদের দুজনের মুখে কথা ছিল না। ছেলেটার বাবা সেই প্রথম ব্যক্তি যার কথা বলেছিলাম, উত্তর প্রান্তের সেই মানুষ। তার মানে এই দুটো ঘটনা আলাদা নয়। এরপর থেকে আমি সেই গ্রামের ব্যাপারে আরও মনোযোগী হলাম। সোমেনকে বললাম পিকো মাইয়ের ব্যাপারে গ্রামের মানুষেরা কি বিশ্বাস করে সেটা আমাকে বিস্তারিত বলতে। সোমেন বলল, পিকো মাই এই গ্রামে জন্মেছিলেন না অন্য গ্রাম থেকে এসেছিলেন। বিয়ের পরে এই গ্রামে এসেছিলেন কত বছর আগে তা কেউ সঠিক বলতে পারে না, কিন্তু তার ক্ষমতার কথা গ্রামের মানুষ জানে অনেক আগে থেকে। বলা হয় রোগ সারাতে পারতেন, তবে কিছু মানুষের ওপরে রোগ নামাতেও পারতেন। গ্রামে যখন বন্য জন্তুর উপদ্রব বেড়েছে তখন পিকো মাই রাতে একা বনের দিকে হেঁটে গেছেন, সকালে ফিরেছেন। সেদিনের পর থেকে উপদ্রব বন্ধ। এই ধরনের কাজ করতেন। কিন্তু গ্রামে কিছু মানুষ ছিল যারা পিকো মাইকে ভালো চোখে দেখত না, পরচর্চা করত। কেউ কেউ বলতো তিনি সত্যিকারের ডাইনি, গ্রামের ভালো করার নামে নিজের ক্ষমতা ধরে রাখছেন। মৃত্যুর আগের বছরে পিকো মাই অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন। সেই সময় গ্রামের কয়েকজন মানুষ প্রকাশ্যে বলতে শুরু করেছিল, বুড়ি গেলেই বাঁচি। সেই কথাগুলো পিকো মাইয়ের কানে পৌঁছেছিল এবং মৃত্যুর আগে তিনি সেই কথা বলেছিলেন, আমি যেতে পারবো না, জবাব নিতে হবে। 2023 সালের জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে গ্রামে যা হলো তা বলতে গেলে বিশ্বাস হয় না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, শুনেছি। একে একে 5টি পরিবারে অসুস্থতা ছড়ালো। প্রতিটি পরিবারের একজন করে সদস্য কোনো শারীরিক কারণ ছাড়া হঠাৎ শয্যাশায়ী। ডাক্তারি পরীক্ষায় কিছু পাওয়া যাচ্ছে না, কিছুদিন পরে ঠিক হয়ে যাচ্ছে। এবং প্রতিটি ক্ষেত্রে অসুস্থ ব্যক্তি বা তার কাছের মানুষ রাতে একটা ছায়া দেখার কথা বলছে। বৃদ্ধার মতো অবয়ব, দাঁড়িয়ে থাকে, কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। আমি এই 5টি পরিবারের নাম জেনে নিলাম। সোমেনকে বললাম, এই 5টি পরিবারের কোনো মিল আছে? সোমেন খোঁজ নিল, তারপর বলল, এই 5টি পরিবারের কেউ না কেউ পিকো মাইয়ের বিরুদ্ধে কথা বলেছিল, প্রকাশ্যে। আমি বললাম, আর যারা বলেনি তাদের কিছু হয়নি। কাকতাল হতে পারে, কিন্তু 5টাই কাকতাল। মার্চ মাসের শেষের দিকে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। সেটা ছিল একটা রাত। আমি সেই সময় কাজের কারণে সেই এলাকাতেই ছিলাম, একটা পার্শ্ববর্তী গ্রামে থাকছিলাম। সোমেন হঠাৎ রাত 12টার দিকে ফোন করল, বলল, আসেন তাড়াতাড়ি। গলায় আতঙ্ক। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। সোমেন বলল, আগুন। আমি যতটা তাড়াতাড়ি পারলাম পৌঁছালাম। গ্রামে পৌঁছে যা দেখলাম, 5টা বাড়ির ছাদে আগুন একসাথে। 5টা বাড়ি পাশাপাশি নয়, বিভিন্ন জায়গায়। গ্রামের মানুষেরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করছে, কিন্তু আগুনগুলো যেন নেভাতে গেলে আরও বাড়ছে। আমি সোমেনের কাছে গেলাম, বললাম, কিভাবে হলো? সোমেন বলল, কেউ দেখেনি কিভাবে শুরু হয়েছে। একসাথে 5টাতে আগুন ধরেছে, একটা থেকে আরেকটায় ছড়ায়নি, একসাথে জ্বলে উঠেছে। বিদ্যুৎ থেকে? এখানে বিদ্যুৎ নেই। গ্যাস? গ্যাস ব্যবহার করে না। তাহলে? সোমেন চুপ করে রইল। আগুন শেষ পর্যন্ত নিভল। 5টা বাড়ির ছাদ পুড়ে গেল, কিন্তু অবাক ব্যাপার, কোনো মানুষ আহত হলো না।
ঘরের ভেতরের জিনিসপত্র অনেকটা অক্ষত, শুধু ছাদগুলো। এবং পরের দিন সকালে 5টা বাড়িতেই একটা একটা করে জিনিস পাওয়া গেল। দরজার সামনে মাটিতে রাখা ছোট্ট একটা পাথর, প্রতিটা বাড়িতে একটা করে। সোমেন বলল, এই পাথর পিকো মাই চিনতেন। তিনি মাঝে মাঝে এই ধরনের পাথর রাখতেন যখন কাউকে সাবধান করতে চাইতেন। 5টা বাড়ির সামনে 5টা পাথর। 5টা বাড়ি পিকো মাইয়ের বিরুদ্ধে যারা কথা বলেছিল তাদের পরিবার। আগুনটা ছিল সতর্কবার্তা। এরপর থেকে গ্রামের সেই 5টি পরিবারের কেউ কেউ গ্রাম ছাড়তে শুরু করল। কেউ চলে গেল আত্মীয়ের কাছে, কেউ অন্য জায়গায় কাজ খুঁজতে গেল। ধীরে ধীরে সেই 5টি পরিবার ছোট হয়ে গেল, কিন্তু যারা থেকে গেল তাদের ভোগান্তি চলতে থাকল। 2023 সালের পুরোটা জুড়ে সেই গ্রামে একটা অদ্ভুত পরিবেশ ছিল। আমি যখনই যেতাম গ্রামের মানুষেরা একটু চুপচাপ মনে হতো। সন্ধ্যের পরে কেউ বাড়ির বাইরে থাকতো না। আমি একবার গ্রামের একজন বয়স্ক মানুষকে, তার নাম রিমাই, জিজ্ঞেস করলাম, এই ঘটনা কি শেষ হবে? রিমাই দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সোমেন অনুবাদ করল, পিকো মাই যা চান তা পেলে শেষ হবে। তিনি জবাব চান, যারা তাকে কষ্ট দিয়েছে তারা স্বীকার করলে, ক্ষমা চাইলে সে ছেড়ে দিতে পারে। কিন্তু মানুষটা তো মারা গেছেন। রিমাই বললেন, মরা মানে শেষ নয়। পিকো মাই মরেননি, শুধু শরীরটা ছেড়ে দিয়েছেন। 2024 সালের মাঝামাঝিতে একটা ঘটনা হলো যেটা আমি নিজে দেখেছিলাম। আমি সেই গ্রামে গিয়েছি কাজে। সন্ধ্যের দিকে কাজ শেষ হলো। পার্শ্ববর্তী গ্রামে ফিরে যাব, কিন্তু সোমেন বলল, রাস্তায় একটা গাছ পড়ে আছে, এখন যাওয়া সম্ভব নয়। রাতটা গ্রামেই থাকতে হবে। রাতে আমি রিমাইয়ের বাড়িতে থাকলাম। রাত প্রায় 11টা। আমি শুয়ে আছি, ঘুম আসছে না। হঠাৎ রিমাইয়ের ঘর থেকে একটা শব্দ হলো, কথা বলার শব্দ। রিমাই কারো সাথে কথা বলছেন। আমি উঠলাম, দরজার কাছে গেলাম। রিমাইয়ের দরজা একটু ফাঁকা। ভেতরে উকি দিলাম। রিমাই বসে আছেন। সামনে কেউ নেই, কিন্তু তিনি কথা বলছেন একটু একটু করে, ধীরে ধীরে। আমি ভাষা বুঝি না, কিন্তু তারপরে যা হলো সেটা আমি দেখলাম। ঘরের কোণে রিমাইয়ের সামনে একটা অবয়ব, ধোঁয়ার মতো, কিন্তু ধোঁয়া না। একটা বৃদ্ধার অবয়বের মতো উবু হয়ে বসা, যেন রিমাইয়ের মুখোমুখি। মোমবাতির আলোয় আমি স্পষ্ট দেখলাম না, হয়তো ছায়া, কিন্তু সেই ছায়াটার একটা আকৃতি ছিল, একটা স্থিরতা ছিল। রিমাই কথা বললেন। কিছুক্ষণ চুপ করলেন, যেন অপাস থেকে কেউ উত্তর দিল। তারপর আবার বললেন। কয়েক মিনিট এভাবে চলল। তারপর সেই অবয়বটা আস্তে আস্তে মিলিয়ে গেল। রিমাই উঠে দাঁড়ালেন। ঘুরে দাঁড়াতেই দেখলেন আমি দরজায়। একটুও অবাক হলেন না, শুধু মাথা নাড়লেন। পরের দিন সোমেন আমাকে বলল, রিমাইকে জিজ্ঞেস করেছিলাম গতকাল রাতে কি হয়েছে। তিনি বললেন, পিকো মাই এসেছিলেন। কেন? সোমেন বলল, রিমাই তার সাথে কথা বলেছেন। রিমাই গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, পিকো মাইকে চিনতেন অনেক আগে থেকে। রিমাই বলেছেন, পিকো মাই রাগ করেছেন কারণ যারা তাকে কষ্ট দিয়েছে তারা ক্ষমা চায়নি। কিন্তু পিকো মাই একটু ক্লান্ত। রিমাই বলেছেন, তিনি বললেন, আমি আর পারছি না, কিন্তু যেতেও পারছি না। তারপর সোমেন বলল, রিমাই বলেছেন এর একটাই পথ। সেই 5টি পরিবারের মানুষেরা পিকো মাইয়ের কবরের কাছে গিয়ে ক্ষমা চাইবে, সরাসরি কবরের সামনে দাঁড়িয়ে। তারা কি রাজি হবে? সোমেন বলল, দেখা যাক। এরপরে প্রায় 3 মাস কিছু হয়নি। আমি এর মধ্যে সেই গ্রামে 2বার গেছি, কিন্তু বিশেষ কিছু ঘটেনি। কিন্তু গ্রামের মানুষের মুখে সেই আতঙ্কটা ছিল। 2024 সালের অক্টোবরে সোমেন আমাকে ফোন করে জানালো, সেই 5টি পরিবারের মধ্যে যারা গ্রামে ছিল তারা রাজি হয়েছে রিমাইয়ের পরামর্শে। একটা সন্ধ্যায় তারা পিকো মাইয়ের কবরের কাছে গেল। 5টি পরিবারের মোট 11 জন মানুষ। রিমাই সেখানে ছিলেন, গ্রামের আরও কিছু মানুষ। 11 জন কবরের সামনে দাঁড়িয়ে একে একে কথা বলল, তাদের ভাষায়। আমি বুঝিনি, সোমেন পরে অনুবাদ করেছে। তারা বলল, পিকো মাই, আমরা ভুল করেছিলাম, তোমার বিরুদ্ধে কথা বলেছিলাম, ক্ষমা করো। কিছু মানুষ কাঁদছিল। সেই সন্ধ্যায় সোমেন বলল, কবরের মাটিতে একটা অদ্ভুত ঘটনা হলো। শুকনো মাটি হঠাৎ একটু ভেজা হয়ে উঠল,
কোথাও কোনো জল নেই, বৃষ্টি নেই, কিন্তু কবরের মাটিতে একটু ভেজা ভাব আর একটা শীতল হাওয়া এলো। রিমাই বললেন, পিকোমাই শুনেছেন। সেই রাতের পরে সোমেন বলেছে, গ্রামে অদ্ভুত অনুভূতিটা কমে গেছে। রাতের বেলা যে ছায়া দেখার কথা বলতো মানুষেরা, সেটা আর দেখছে না। 5টি পরিবারের কেউ আর অসুস্থ হয়নি। সেই রাতে আর আগুন লাগেনি। কিন্তু একটা ঘটনা ঘটল আরও পরে, 2025 সালের শুরুতে। আমি তখন সেই এলাকায় শেষবারের মতো গিয়েছিলাম, কারণ বদলি হয়ে যাচ্ছিলাম। যাওয়ার আগের রাতে রিমাইয়ের বাড়িতে ছিলাম। রাতে ঘুমাতে গেছি। মাঝরাতে একটা শব্দে ঘুম ভাঙল। দরজার কাছে একটা অনুভূতি, যেন কেউ আছে। আমি উঠে বসলাম। দরজার কাছে কোনো অবয়ব নেই, কিন্তু একটা গন্ধ। পোড়া কাঠের মতো নয়, ফুলের মতোও নয়, একটা বনের মাটির গন্ধ। ঠান্ডা, সতেজ, পুরনো। কয়েক সেকেন্ড, তারপর সেই গন্ধ চলে গেল। ঘুমাইনি বাকি রাত। সকালে রিমাইকে বললাম, সোমেন অনুবাদ করল। রিমাই শুনলেন, তারপর মুচকি হাসলেন। সোমেন বলল, রিমাই বলছেন পিকোমাই আপনাকে বিদায় দিতে এসেছিলেন। আপনি এই গ্রামে অনেক দিন ছিলেন, অনেক মানুষের উপকার করেছেন, তিনি হয়তো সেটা দেখেছেন। আমি বললাম, সে কি এখনো আছে? রিমাই বললেন, সোমেন অনুবাদ করল, এখন অনেকটা শান্ত, তবে একেবারে চলে যাননি। এই গ্রামে যতদিন মানুষ থাকবে, পিকোমাইও থাকবেন, পাহারার মতো। আমি সেই গ্রাম থেকে চলে আসার পরে পথে একবার পেছনে তাকিয়েছিলাম। পাহাড়ের উপরে সেই ছোট্ট গ্রাম, ঘন গাছের মাঝখানে। সেখানে একটা পুরনো মহিলার কবর আছে, যিনি মরেও পুরোপুরি চলে যাননি। মলয় শেষে একটা কথা বলেছিলেন, ভাই, আমি ডাক্তারি বিজ্ঞান বিশ্বাস করি। কারণ ছাড়া রোগ হয় না, কারণ ছাড়া আগুন লাগে না, এটা আমার যুক্তি। কিন্তু সেই 5টি পরিবারের কথা, সেই ছায়ার কথা, সেই কবরের মাটি ভেজার কথা, আর সেই রাতে আমার ঘরে সেই গন্ধের কথা, এগুলো আমার যুক্তির বাইরে। কিছু মানুষ এত সহজে ছেড়ে দেন না, না জীবিত অবস্থায় না মৃত অবস্থায়। পিকোমাই সেরকম একজন মানুষ ছিলেন। আর সেই 5টি পরিবার, তারা যেদিন কবরের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছিল, সেদিনের পর থেকে যা শান্তি এসেছে গ্রামে, সেটা আমি নিজের চোখে দেখেছি। হয়তো এটা কাকতালীয়, হয়তো নয়। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 167-র 2টি ঘটনা এখানেই শেষ করলাম। ধানবাদের সেই রেল লাইনের ঘটনা, যেখানে একজন মানুষ আকস্মিকভাবে চলে গেলেন, কিন্তু চলে যাওয়ার আগে একবার ফিরে এলেন, দরজায় কড়া নাড়লেন, একটা মাত্র পায়ের ছাপ রেখে গেলেন, আর প্রিয়জনকে স্বপ্নে সান্ত্বনা দিয়ে গেলেন। সেই ডান পায়ের জুতোটা এখন পরেশের কাছে আছে, বাম পায়ের পাশে। জুটি পূর্ণ, কিন্তু যিনি পড়তেন তিনি আর নেই। আর অরুণাচলের সেই পাহাড়ি গ্রামের পিকোমাই, যিনি মৃত্যুর পরেও 3 বছর গ্রামের ওপরে ছিলেন, পাহারা দিয়েছেন, রাগ করেছেন, সতর্ক করেছেন। 5টি বাড়ির ছাদ জ্বলে উঠেছিল একসাথে, কারণ সেই বাড়িগুলোর মানুষেরা তাকে কষ্ট দিয়েছিল। শেষ পর্যন্ত যখন সেই মানুষেরা কবরের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছিল, তখন গ্রামে শান্তি নেমেছিল। আর মলয়ের বিদায়ের রাতে সেই বনের মাটির গন্ধ, যেন পিকোমাই নিজে বললেন, ভালো থেকো। এই 2টি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, কিছু মানুষ মরেও যায় না। যে ভালোবাসা অসম্পূর্ণ থাকে, যে রাগ অমীমাংসিত থাকে, সেটা শরীর ছেড়ে দেওয়ার পরেও থাকে। রেল লাইনে কাটা পড়া মানুষটা ফিরে এসেছিলেন, কারণ বলার কথা বলা হয়নি। পিকোমাই থেকে গিয়েছিলেন, কারণ অন্যায়ের জবাব মেলেনি। দুজনেই একসময় শান্তি পেয়েছেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত দরজায় কড়া নাড়ার শব্দ থামেনি। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারো জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল oshoriri.official@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে, অশরীরীর ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলতে থাকবে।
আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে রেল লাইনের পাশ দিয়ে একা হাঁটবেন না, পুরনো কবরের কাছে গিয়ে উকি দেবেন না। আর রাত 2:30টায় দরজায় কড়া নাড়লে খোলার আগে একটু ভেবে নেবেন, কারণ দরজার ওপাশে যে দাঁড়িয়ে আছে সে সব সময় জীবিত নাও হতে পারে। শুভরাত্রি।